ইরফান মৃদু স্বরে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মায়রার শরীর মৃদু কাঁপছে। ইরফান মায়রাকে নিজের থেকে সরাতে চাইলে মায়রা নিজেই ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। রেগে চেঁচিয়ে বলে, কি এনে রেখেছেন এই ঘরে? আমি কতটা ভয় পেয়েছি জানেন? ভয়ের চোটে এখনো ঠিকভাবে কথা বলতে পারছে না মায়রা। ইরফান দেখল ভয়ে মায়রার যেমন কণ্ঠ মৃদু কাঁপছে, তেমনি রেগে থাকার ফলে নাকের পাটা ফুলিয়ে ফেলেছে। চোখগুলো কেমন যেন বড় বড় করে তার দিকে চেয়ে আছে। মৃদু হাসল ইরফান। মায়রা আরো রেগে যায়। সে এই লোকটার জন্য ভয় পেল, আর ইনি দাঁত বের করছে। ইরফান এগিয়ে গিয়ে মায়রাকে টেনে জড়িয়ে ধরে। মায়রা মোছড়ামুছড়ি করে। রেগে বলে, আমি বুঝেছি, আপনি আমাকে ভয় দেখানোর জন্যই এখানে কিছু রেখেছেন। এই জন্যই আজ দরজা খুলে রেখেছেন। অসভ্য লোক আপনি। ইরফান ভুরু কুঁচকে মায়রার দিকে চেয়ে আসে। দুই হাতে মায়রাকে আরেকটু শক্ত করে ধরে বলে, ইউ আর এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। মায়রা চোখ ছোট ছোট করে তাকায়। মানে, তাকে সত্যি সত্যি ভয় দেখানোর জন্য কিছু এনে রেখেছে এই লোক? কত বড় খারাপ! তার তো জলজ্যান্ত মানুষ লেগেছে একেবারে। মায়রা রেগে আবারও কিছু বলতে গিয়ে থেমে যায়। লোকটা এই ঘরে কি রেখেছে? সব ভাবনা রেখে মাথাটা পেছন দিকে ঘুরিয়ে আবারও সামনে তাকাতে গিয়েও তাকায় না। মুহূর্তে রাগ মিলিয়ে গিয়ে চোখে মুখে বিস্ময় ভর করে। ইরফান মায়রাকে ছেড়ে মায়রাকে উল্টো ঘুরিয়ে দাঁড় করায়। এরপর পেছন দিক থেকে দুই হাত বন্ধনীতে জড়িয়ে নিয়ে মায়রার গালের সাথে তার গাল লাগায়। চাপদাড়ির খোঁচা লাগে মায়রার গালে। তবে মেয়েটার সেই খেয়াল নেই। ইরফান আর চোখে মায়রার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকায়। হাতের বাঁধন আরেকটু শক্ত করে ঠান্ডা গলায় বলে, ইউ নো হোয়াট ফ্লাওয়ার, শি ইজ মাই ফার্স্ট ওয়াইফ। মায়রা ঢোক গিলে সামনের দেওয়ালের দিকে ডান হাতের আঙ্গুল তাক করে থেমে থেমে বলে, কিন্তু ওটা তো আমি। ইরফান সূক্ষ্ম হাসল। সামনের দেওয়ালের দিকে দৃষ্টি দেয়। মৃদু স্বরে বলে, তোমার সাথে ফার্স্ট মিট। মায়েরা অবাক হয়ে তাকিয়ে থাকে। সামনে পুরো দেওয়াল জুড়ে অনেক বড় একটি মেয়ের পিক। পরনে সবুজ রঙের জামা, পায়জামা, ওড়না। মেয়েটি পুকুরে পা ডুবিয়ে বসে আছে। তার মাথা নিচু, খোপা করা চুলগুলো আধ খোলা হয়ে ঘাড়ে নেমেছে। মায়েরার কাছে মনে হলো পুরো দেওয়ালটি তার গ্রামের সেই পুকুর, যার আশেপাশে বেশ গাছপালা। আর পুকুরের পাড়ে মায়রা চুপটি করে বসে আছে। ছবিটির ডান দিক থেকে তোলা, মুখ বোঝা যাচ্ছে না। তবে মায়রা এক দেখাতে নিজেকে চিনে নিয়েছে। এই গ্রাম, এই পুকুর, সে কি করে ভুলবে? এখানে তো সে প্রায় দিনই গিয়ে বসে থাকতো, সকালের হাওয়াও উপভোগ করত। ছবিটি এত জীবন্ত লাগছে, মায়রা কথা বলার ভাষা হারায়। দেওয়ালটিতে দৃষ্টি রেখেই কণ্ঠে বিস্ময় ফুটিয়ে বলে, এটা কি আপনার ক্যামেরা? মায়রার কথার মাঝে ইরফান বলে ওঠে, ইটস হ্যান্ড পেইন্ট। ইরফানের কথাটা শুনে মায়রা ঠিক কিভাবে অবাক হবে বুঝতে পারে না। এটা হাতে আঁকানো? মায়রার হঠাৎই মনে পড়ল ইনায়ার কথা, সাথে সেই প্রকৃতি আঁকা ছবিটা। তার মানে ইরফান তার এই পিক নিজের হাতে এঁকেছে। মায়রা অবাকের ওপরে অবাক হয়। দ্রুত পেছনে ফিরতে নিলে পাশের দেওয়ালে চোখ পড়লে মায়রা দৃষ্টি সেখানে আটকে যায়। মাঠের মাঝে মায়রা পা ছড়িয়ে বসে আছে, হাতে বার্ড ফ্লাওয়ার। সেই ছোট্ট ছেলেটি তাকে এনে দিয়েছিল, সেইগুলো নিয়ে মাঠের মাঝে গিয়ে বসেছিল। এটা সেই পিক। তার পাশেই আরেকটি পিক। তার গ্রামের একটি গাছের নিচে মায়রা বসে আছে। তার ব্যাক সাইড। মায়রার মনে আছে লাবিবের বাবা তার মুখের সামনে থেকে খাবার ছুঁড়ে ফেলেছিল বলে এই গাছের নিচে সে সেই বিকালে মন খারাপ করে বসেছিল। তার পাশে আরেকটি পেইক চোখে পড়ল। এক অন্ধকারের মাঝে মায়রা দাঁড়িয়ে আছে, তার উপর হালকা আলোর ঝিলিক। তার থেকে একটু দূরেই ইরফান দাঁড়িয়ে আছে। ইরফানকে ভীষণই ঝাপসা লাগে, তবুও মায়রা এক দেখাতেই চিনল এটা ইরফানই। সে সেই রাতে ইরফানকে প্রথম দেখেছিল এভাবে ঝাপসা, শীষ বাজাতে শুনেছিল। সেদিন চিনতে পারেনি, তবে আজ চিনল। এই দেওয়ালের পুরো অংশ জুড়ে এই তিনটি পেইন্টিং। মায়রা বিস্ময় কাটিয়ে উঠতে পারে না। ইরফান মায়রাকে পাশের দেওয়ালের দিকে ঘুরিয়ে দেয়।
মায়েরা এই দেওয়ালটিতে বিস্ময়ে দৃষ্টি বোলায়। কালো শার্ট প্যান্ট পরনে, মাথায় কালো হেলমেট। লোকটি বাইকের ওপরে বসে আছে আর বাইকের সামনে মায়েরা দাঁড়িয়ে আছে। মায়েরার মনে আছে সে একদিন সকালের দিকে মায়েরা বাড়ি থেকে বেরিয়ে গ্রামের রাস্তায় খেলছিল তার বান্ধবীদের সাথে। তখনই কালো পোশাক, কালো বাইক, কালো হেলমেট পরা এক লোকের বাইকের সাথে সে ধাক্কা খেয়েছিল আর রেগে লোকটাকে কালা মামা কানা মামা বলেছিল। এটা তো সেই পিক, তার মানে এটা ইরফান ছিল। মায়রার অবাকের মাত্রা বাড়ছে তো বাড়ছেই। একই দেওয়ালে মায়রার প্রথম শাড়ি পরা পিক। যেদিন ফাইজ ইনায়াকে দেখতে এসেছিল সেই দিন তার শাশুড়ি মা তাকে শাড়ি পরিয়ে দিয়েছিল। এরপর ইরফান তাকে কোলে করে ঘরে এনে বলেছিল শাড়ি খুলতে। মায়রা পিকটি সূক্ষ্ম নজরের দৃষ্টি বোলায়। সে একদম দেওয়ালের সাথে সিটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এলোমেলো শাড়ি, মাথাটা একদম নিচু, মুখ দেখা যায় না। পাশে আরেকটি পিক, একটি জনমানবহীন মাঠ, সামনে পুকুর। মায়েরা শাড়ি পরে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে, চুলগুলো কোমর ছুঁয়েছে। মায়েরার মনে পড়ল সে তার এসএসসি এক্সাম শেষে গ্রামে ত্রিনা বেগমের থেকে শাড়ি নিয়ে পড়েছিল। এটা সেই পিক। মায়েরা দৃষ্টি ঘুরিয়ে দরজার সাথে দেওয়ালের দৃষ্টি দিলে নিজের আরেকটি পিক দেখতে পায়। এটি দেখে মায়েরা লজ্জা পায়। মায়েরা দেওয়ালের সাথে সিটিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাড়িটি বেশ খোলামেলা ভাবে পরা। ইরফান সব এত নিখুঁতভাবে এঁকেছে। মায়েরা এটা দেখে আরো অস্বস্তি লাগে, তার লজ্জারা ঘিরে ধরে। মায়েরা কয়েকদিন আগে ইরফানের প্রতি ভুলভাল চিন্তা করে ইরফানের কাছে নিজেকে সমর্পণ করতে খোলামেলা ভাবে শাড়ি জড়িয়েছিল। এটা সেই রাতের পিক। মায়েরা ঘরটির প্রতিটি দেওয়ালে আবারও নজর বোলায়। মায়েরার মনে হলো সে ক্লাস 9 থেকে আজ পর্যন্ত তার কিছু স্মৃতি লাইভ দেখল, তবে সেই সব ভিডিওতে নয়, বরং তার শিশুওয়ালার হাতের পেইন্ট করা পিক। মায়েরা দৃষ্টি ফিরিয়ে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকে তাকিয়ে আছে, তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। মায়েরা বিস্ময় কাটিয়ে কথাই বলতে পারে না। ইরফান দুই হাতের মাঝে মায়েরার ছোট্ট মুখটা আগলে নেয়, মৃদু স্বরে বলে, ইউ আর এ মাই ওয়ার্ড ফ্লাওয়ার। মায়েরা শুধু তাকিয়েই থাকে ইরফানের দিকে। তার আর কত অবাক হওয়ার বাকি আছে। বিস্ময় কণ্ঠে বলে, আপনি ভার্সিটির লেকচারার, পেইন্টার, ফটোগ্রাফার, বিজনেসম্যান। একটু থেমে বলে, আপনার আর কোনো গুণ লুকানো আছে কি? মায়েরা কথা শুনে ইরফান সূক্ষ্ম হেসে বলে, মেবি। মায়েরা আগের চেয়েও অবাক হয়ে বলে, কি? ইরফান মায়েরার চুলগুলো দুই হাতে কানের পিঠে গুজে দিয়ে বলে, আই ডোন্ট নো। মায়েরা চোখ ছোট ছোট করে বলে ওঠে, আপনি জানেন না মানে? ইরফান মায়েরাকে ছেড়ে বলে, তুমি আমার গুণ জানতে চেয়েছ, বাট আই কান্ট সি মাই ওনলি কোয়ালিটিস। আমি নিজেই নিজের গুণ দেখতে পাই না। মায়েরা বলার মতো কিছুই পেল না। খুব ভালোই বুঝলো ইরফান অদ্ভুত ক্যারেক্টারের মানুষ, আর সেই অদ্ভুতের মাঝে শুধু ভালো দিয়েই ভরা। মায়েরা ইরফানকে খুব মনোযোগ দিয়ে দেখল। ইরফানের গায়ে সাদা শার্ট, পরনে সাদা গ্যাবার্ডিন প্যান্ট। ইরফানের গায়ের রংটাও বেশ ফর্সা। মায়েরা দৃষ্টি উঠিয়ে ইরফানের বাদামি চোখের মণিতে দৃষ্টি রেখে মৃদু হেসে বিড়বিড় করে, শুভ্র পুরুষ। ইরফান শুনেছে মায়রার বলা শব্দ দুটি। মায়রার গালে বুড়ো আঙ্গুল চালায়। দৃষ্টি মায়রার চোখে নিবদ্ধ রেখে মৃদু স্বরে বলে, শুভ্র পুরুষ, নাইস নেম, আই লাইক দিস নেম। মায়রা লজ্জা পেয়ে চোখ জোড়া নামিয়ে নেয়। মায়রার একটি জিনিস ভীষণ অবাক লাগছে, তার এতগুলো জীবন্ত পিক, অথচ কোনো পিকে তার মুখ চোখ আঁকা নেই। যদিও প্রায় সব পিকেই মায়রার হয় মাথা নিচু, নয়তো মায়রার ব্যাক সাইড, তবুও একটু হলেও যেখানে মুখ বোঝা যাওয়ার কথা সেখানেও সে তার চোখ মুখের অস্তিত্ব পায়নি। মায়রা বুঝেছে ইরফান ভীষণই নিখুঁতভাবে পেইন্ট করে, যার ফলে পিকের মানুষটাকে চিনতে তার মুখ দেখারও প্রয়োজন পড়েনি মায়রার। একটুও অসুবিধা হবে না কারোর চিনতে। তবুও মায়রার কৌতূহল হয়, মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে,
আচ্ছা, আপনি আমার চোখ মুখ পেইন্ট করেননি কেন? ইরফান মৃদু স্বরে বলে, প্রয়োজন পড়েনি তাই। একটু থেমে আবারও বলে, ওয়ান রিজনস ইজ দ্যাট ইউ আর এ স্টুপিড গার্ল। আই ডোন্ট লাইক ইউ। ইরফানের কথা শুনে মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়। এখনো বলছে তাকে পছন্দ করে না? কি ঘাড়তাড়া লোক ভাবা যায়। বিরক্ত হয়ে দুই হাত তুলে ইরফানের চাপ দাড়ি টেনে ধরে। ইরফান দ্রুত মায়েরার দুই হাত দুটো ছাড়িয়ে নেয়, ধমকে বলে, স্টুপিড কি করছো? মায়েরা রেগে বলে, আপনি মিথ্যাবাদী। ইরফান মায়েরাকে দুই হাতে তার জড়িয়ে নিয়ে বলে, আমার এইচএসসি এক্সাম শেষে আমি আমাদের একটি ফ্যামিলি ফটো পেইন্ট করেছিলাম। বাবা বকেছিল অনেক, সাথে পিকটি পুড়িয়েও দিয়েছিল। কজ চোখ মুখ সহ এঁকেছিলাম। দ্যাটস নট রাইট। বাট এরপর থেকে আমি পেইন্ট থেকে দূরে ছিলাম। তোমাকে দেখার পর আবারও স্টার্ট করেছি। দ্যাটস ইট। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। সে ইরফানকে যত দেখছে অবাক হচ্ছে। প্রথম প্রথম যখন তার বিয়ে হয় তখন ইরফানকে একটু আধটু ভালো ভেবেছিল, কিন্তু মানুষটার মাঝে যে এত গুণ, এত সুন্দর সুন্দর গুণ লুকায়িত, এটা সে কল্পনাও করেনি। মায়েরা অভিমানী কণ্ঠে বলে, আপনি আমাকে অনেক মেরেছেন। ইরফান মায়েরার কপালে চুমু এঁকে মায়েরার চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমার চেয়েও বেশি ব্যথা পেয়েছি। একটু থেমে নরম গলায় বলে, বডি তোমার, হার্ট হই আমি। ইটস ভেরি ডিফিকাল্ট ক্যালকুলেশন। ইউ আর এ ম্যাজিশিয়ান টু মি। তুমি আমার কাছে একজন জাদুকরের মতো। মায়েরা ভীষণ আবেগী হয়ে পড়ে। ইরফান না বললেও তো সে বোঝে, তার ব্যথায় ইরফান ব্যথা পায়। মায়েরার নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয়। ছোট্ট থেকে এত এত বিতৃষ্ণা নিয়ে বড় হওয়া মেয়েটা তার কল্পনার চেয়েও বেশি ভালোবাসা পেয়ে গেছে তার ভালোবাসার মানুষের কাছে। আবেগে মায়েরার চোখ জোড়া যেন ভিজে ওঠে। ইরফান মায়েরার মাথা তার বুকে চেপে মাথায় চুমু আঁকে। মায়েরার দুই হাতে ইরফানকে জড়িয়ে ধরে। তার মনে পড়ে সে তার শ্যামা মাকে কত অভিযোগ করেছে, কত আফসোস করেছে তার শ্যামা মা কেন তাকে নিয়ে যায়নি, আল্লাহ কেন তাকে তার শ্যামা মায়ের কাছে পাঠায়নি। অথচ আজ মনে হয় সে মরে গেলে তার শিশুওয়ালার এত ভালোবাসা কে নিত। চোখের কোণ ঘেঁষে সুখ মিশ্রিত এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তবু ইরফানের পানি অভিমানী বাণী ছুড়ে দেয় একেবারে, আমার খারাপ লোক, সব লুকিয়ে রেখেছিলেন, কিছু নিজে থেকে বলেনি। আজ এই ঘরে আমি নিজে থেকে না আসলে তো তাও জানতে পারতাম না। ইরফান মায়েরার কথাগুলো মন দিয়ে শুনল। মায়েরার গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলে, লাভ ইজ ফর স্লো। ভালোবাসা দেখানোর জন্য নয়। মায়েরা চোখ বুজে মৃদু হাসল। ইরফানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলল, চলে যাচ্ছি না। মায়েরা লজ্জা পায়, তবে ছাড়লো না ইরফানকে। ভালোই বুঝলো এই লোকটা সুযোগ পেলেই তাকে জ্বালায়। গতকাল মায়েরার সাথে দেখা করে ইনায়া আবারও এই বাড়ি চলে এসেছে। সকাল সকাল নাস্তা করে বেডের উপরে বসে আছে মা ইনায়া। ফাইজ ডিভানে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। ইনায়া অসহায় চোখে চেয়ে থাকে। যেদিন থেকে জেনেছে ইনায়া মা হবে, ফাইজ তার সাথে ঠিক করে কথা বলে না। সেই কখন থেকে ইনায়া ফাইজের দিকে তাকিয়ে আছে, ফাইজ একবারও তার দিকে তাকায়নি। ইনায়া বেড থেকে নেমে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফাইজের সামনে গিয়ে দাঁড়াবে। তখনই শাড়ির সাথে বেঁধে পা হুমড়ি খেয়ে পড়ে ফাইজের ওপর। ল্যাপটপটা ঠাস করে বন্ধ হয়ে যায়। ফাইজ দ্রুত ইনায়াকে আগলে নেয় দুই হাতে। ইনায়া ভীষণ ভয় পেয়েছে। দুই হাতে ফাইজের গলা শক্ত করে জড়িয়ে ধরে। ফাইজ চোখ বুঝল, এত রাগ লাগছে, তা যদি সে এই মেয়েকে বোঝাতে পারত। রাগে দাঁতে দাঁত চেপে চিল্লিয়ে বলে, লিটিল কুইন, তুমি তো নিজেই লিটিল বাচ্চা, সেখানে তুমি আমার বাচ্চাকে পেটে নেওয়ার সাহস করলে কি করে? আনসার করো, নয়তো আজ থাপ্পড় তুমি খাবেই একটা, বলে দিলাম। ইনায়া ঢোক গিলে ফাইজের কোল থেকে উঠতে নিলে ফাইজ ইনায়াকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে ধমকে বলে, যা বলেছি আনসার করো ফাস্ট।
ইনায়া ধমক খেয়ে কেঁপে ওঠে। তার ভাইয়ের মতোই এই লোকটা। ইনায়া হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। ফাইজের রাগে মাথা ফেটে যায়। এই মেয়ে তাকে একটিবারও জানানোর প্রয়োজন মনে করেনি। তাদের বিয়েটাই হয়েছে মাত্র কমাস হলো, আর এই মেয়ে মা হয়ে বসে আছে সে জানেই না। ফাইজ আবারও ধমকে বলে, আমি বাইরের মানুষ, আমাকে একবার বলবে না? কেন বলনি লিটিল কুইন? প্রথম কথাটা ধমকে সুরে বললেও লাস্ট লাইনটা না চাইতেও নরম হয়ে যায়। ইনায়া মিনমিন করে বলে, আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। ফাইজ হতাশার নিঃশ্বাস ফেলে বলে, তাই বলে বিয়ের 2-3 মাসের মাথায়? ইনায়া আর চোখে ফাইজের দিকে চেয়ে বলে, আমি মা হতে চাই। আমার 3টা ফ্রেন্ড মা হয়েছে। ফাইজ শান্ত গলায় বলে, তুমি কি মা হওয়ার জন্য আমাকে বিয়ে করেছিলে? ইনায়া ছোট করে বলে, হুম। ফাইজ বিস্ময় কণ্ঠে বলে, মানে? আমার কোনো ইম্পর্টেন্সই দেখছি নেই তোমার কাছে, শুধু মা হতেই বিয়ে করে নিলে? ইনায়া ফায়েজের দিকে চেয়ে বলে, ইম্পর্টেন্স আছে বলেই তো আপনার বাচ্চার মা হয়েছি। আপনার ইম্পর্টেন্ট না থাকলে, শুধু বাচ্চার মা হতে চাইলে তো যে কারোরই বাচ্চার মা হয়ে যেতাম। ফাইজ হাসবে না রাগ করবে বুঝলো না। হতাশার নিঃশ্বাস ফেলে বলে, বুঝেছি লিটিল কুইন, আমার ইম্পর্টেন্ট আছে, কিন্তু আমি তো টেনশনে আছি আমার বাচ্চা হয়ে গেলে। তুমি তো আমাকে আর ইম্পর্টেন্ট বোঝাতে এই একটা লাইনও বলবে সারাদিন বাচ্চাকে নিয়ে বসে থাকবে মনে হচ্ছে। ইনায়া চোখটা ছোট ছোট করে বলে, আপনি আপনার বাচ্চার সঙ্গে হিংসে করছেন? ফাইজ মৃদু হেসে বলে, অবশ্যই। তার মা ওভার পাকনি, আমাকে একটু বইয়ের সাথে শান্তিতে 6টা মাস থাকতে দিল না। মা বাচ্চার লেজ ধরে টানছে একেবারে, বাচ্চাও সুরসুর করে তার পেটের ভেতরে এসে পড়েছে। আর এইদিকে আমার হলো যত কষ্ট। ইনায়া অদ্ভুতভাবে তাকায় ফাইজের দিকে। এই লোকটা তার ইরফান ভাই আর শুদ্ধ ভাইয়ের মিক্সড কফি। একবার ভয়ঙ্কর রাখবে তো আরেকবার কি সব আজগুবি কথা বলবে। ফাইজ ইনায়াকে জড়িয়ে ধরে বলে, বাচ্চাটা হয়ে গেলে আম্মুর কাছে ওকে রেখে আমরা হানিমুনে যাব, ওকে লিটিল কুইন? ইনায়া শব্দ করে বলে, জীবনেও না। আমি আমার বাচ্চাকে রেখে কোথাও যাব না। ফাইজ ইনায়ার গালে ধরে নিজের দিকে ফেরায়, এরপর অসহায় কণ্ঠে বলে, কুইন বউ, তুমি তোমার ভাইয়ের মতো নিষ্ঠুর হচ্ছ কেন? বাচ্চা না হতেই আমাকে টাইম না দেওয়ার ফোন দিয়ে এঁটেছো। বাচ্চাটা পৃথিবীতে আসলে তো তুমি আমাকে চিনবেই না। বুক জ্বলে গেল আমার। ইনায়া হতাশার সুরে বলে, আপনি এমন ড্রামাবাজ কেন? ফাইজ ইনায়ের গালে চুমু খেয়ে বলে, আমাকে অনেক টাইম দিবে। আমাদের 100টা বাচ্চা হলেও আমার টাইম 16 আনা চাই চাই। লিটিল কুইন ছাড়া আমার চলে না। ইনায়া মুখ ফুলিয়ে বলে, আপনি আমার সাথে অনেকদিন ঠিক করে কথাও বলেননি। ফাইজ ইনায়ার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, এরপর মৃদু স্বরে বলে, তুমি মা হওয়ার মতো বড় হয়ে যাওনি লিটিল কুইন। তোমার আমাকে একবার জানানো উচিত ছিল। তোমাকে নিয়ে আমার টেনশন হয়। ইনায়া ফাইজের দিকে তাকায়, মৃদু স্বরে বলে, স্বামীরা বেশি বেশি ভালোবাসলে বউদের মা হতে কোনো প্রবলেম হয় না। ইনায়ার কথায় ফাইজ শব্দ করে হেসে ফেলল। ইনায়া একটু লজ্জা পায়। ফাইজ হাসি থামিয়ে বলে, আসো দেখি ভালোবাসি। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলার আগেই ফাইজ ইনায়ার ঠোঁট জোড়া দখল করে নেয়। বেশ কিছুক্ষণ পর ইনায়াকে ছেড়ে দেয় ফাইজ। ইনায়া চোখ বুজে রেখেছে। ফাইজ ইনায়ার দিকে তাকিয়ে হাসলো, মৃদু স্বরে বলে, আরো ভালোবাসা লাগবে লিটিল কুইন? ইনায়া চোখ বুজে রেখেই ফাইজকে ঠেলে মিনমিন করে বলে, আর লাগবে না। ফাইজ দুষ্টু হেসে বলে, কিন্তু আমার তো আরো ভালোবাসা দিতে ইচ্ছে করছে। ইনায়া কিছুই বলল না। ফাইজ ইনায়াকে শক্ত করে জড়িয়ে ধরে। তার লিটিল কুইনের মাঝে আরেকটি লিটিল কুইন, নয়তো লিটিল কিং আসছে। ভীষণ ভালো লাগে, শান্তি শান্তি লাগে। তবে ইনায়ার জন্য ভয় হয়। তার লিটিল কুইন তো ছোট। হাতের বাঁধন আরেকটু শক্ত করে মৃদু স্বরে বলে, আর কখনো আমায় না জানিয়ে কিচ্ছু করবে না, ওকে? ইনায়া ছোট করে বলে, হুম। তারেক নেওয়াজ, রুমা নেওয়াজ, ত্রিনা বেগম, ইরফান, মায়রা, শুদ্ধ সবাই ফাইজদের বাসায় এসেছে মূলত শুদ্ধ আর ফারহার বিয়ের ডেট ফিক্সড করতে।
মায়েরা ছটফটে মন নিয়ে ইরফানের পাশে বসে আছে। ছটফটানির কারণ হলো সে ফারহার সাথে দেখা করবে, কিন্তু আসার পর থেকে সবাই শুধু কথাই বলে যাচ্ছে। মায়েরার ঘুম পাচ্ছে এভাবে বসে থাকতে। ধান্দার মাঝেই ইরফানের হাতের সাথে মাথা ঠেকালো। ইরফান ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায়। সবার সামনে এইভাবে মাথা ঠেকিয়ে বুঝতে পেরেই মায়রা দ্রুত সোজা হয়ে বসে। পাশ ফিরে তাকালে দেখলো ইরফান তার দিকেই তাকিয়ে আছে। মৃদু স্বরে জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন্ড? খারাপ লাগছে? বাসায় যাবে? মায়রা সবার দিকে তাকিয়ে দেখলো সবাই কথা বলায় ব্যস্ত। সে কিছু বলার আগেই ফাইজ ওপাশ থেকে বলে, কি হয়েছে? ইরফান বলে, আমাকে ইমার্জেন্সি একটি রুম দে। মায়রা মাথায় হাত দেয়। মানে, কি ভাবছে এই লোক? ইরফানের হাত ধরে টেনে বলে, রুম কি করবেন? ইরফান মায়রার দিকে তাকিয়ে বলে, তুমি সিক, ডোন্ট টক। মায়রা বিস্ময় কণ্ঠে বলে, মানে কি? আমি কখন অসুস্থ হলাম? ইরফান মৃদু স্বরে বলে ওঠে, হয়েছে। মায়েরা বিরক্ত হয়েই বলে, হয়নি, আমি বিরক্ত হচ্ছিলাম আর এখনো হচ্ছি, বুঝেছেন? একটু থেমে ফিসফিসিয়ে বলে, আমি ফারাহা আপু আর ইনায়া আপুর কাছে যেতে চাই। ইরফান আর কিছুই বলল না। ফাইজকে বলে ইনায়াকে এসে মায়রাকে নিয়ে যেতে বলে। কিছুক্ষণ পর ভেতর থেকে ইনায়া আসলে মায়রা উঠতে নেয়। ইরফান মায়রার হাতটা টেনে মৃদু স্বরে বলে, 10 মিনিটস পর চলে আসবে, ওকে? মায়রা অবাক হয়ে বলে, কেন? আমি বলেছি তাই। কথাটা বলেই মায়রার হাত ছেড়ে দেয়। মায়রা উঠে দাঁড়ায়। ইনায়ার সাথে যেতে যেতে পিছু ফিরে ইরফানের দিকে চেয়ে মিটিমিটি হাসে। ইরফান মায়রার দিকে চেয়ে আছে। মায়রাকে হাসতে দেখে ভুরু কুঁচকে তাকায়। মায়রা ইনায়ার ঘরে গিয়ে ইনায়ার ফোনটা নেয়। তার ফোন সাথে আনেনি। ইনায়া ফোন থেকে ইরফানের নাম্বারে মেসেজ করে, আজকে আমি ইনায়া আপুর সাথে এখানে থাকবো, আপনার সাথে আবার কালকে দেখা হবে, বাই বাই, শুভ্র পুরুষ বার্ডফ্লাওয়ার। মেসেজটি পাঠিয়ে মায়রা মনে মনে হাসলো। ওপাশে ইরফান মায়রার মেসেজটি পড়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে কিছু সময়। এরপর ফোনের আড়ালে আলো অফ করে ফোনটা পকেটে রেখে দেয়। বিড়বিড় করে, তোমার বাদরামি আমি ছোটাবো, জাস্ট একবার হাতের কাছে পাই। শুদ্ধ ইরফানদের অপর পাশেই বসে আছে। তার কেন যেন হাঁসফাঁস লাগছে। ফাইজ শুদ্ধর পাশে বসলে শুদ্ধ বলে, দোস্ত, আমি এখনো খাট কিনিনি, ভাবলাম শালার কিনে দেয়া খাটে বাসর করলে হয়তো বেশি ভালো লাগবে। কবে খাট কিনে দিবি বল রে? ফাইজ চোখ মুখ কুঁচকে তাকায়। একে ঠিক কি করা উচিত? রেগে বলে, বেয়াদব, আমি সম্পর্কে তোর বড়, এসব ফালতু কথা বললে আমার বোনকে পাবি না বলে দিলাম। শুদ্ধ হাত ঝাড়ার মতো করে বলে, তোর দোয়ার আশায় ঠেকা বসে নেই সোনা। ফারহা এমনিতেই আমার। একটু চুপ থেকে সবার দিকে তাকায়। তার মামা, শ্বশুর, মা সবাই কথা বলায় ব্যস্ত। শুদ্ধ হতাশ। তার মা মামি ভেতরে গিয়ে ফারহাকে দেখেছে। এসব মানা যাচ্ছে না। তার বউ, অথচ সেই দেখতে পারছে না। এত কষ্ট রাখা যায় না। ফাইজের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, ফারহা পাখিটা কোথায় রে? ভাই, ওকে দেখার ব্যবস্থা কর। এত আয়োজন করে এসে ওকে একটু দেখতেও পারছি না। সেই কালকে দেখেছি, প্রায় 20 ঘন্টা হলো ওকে না দেখে। আমার 10 কেজি ওজন কমতে যাচ্ছে। প্লিজ কিছু একটা কর সোনা। ফাইজ ভাবলেশহীন বলে, না। শুদ্ধ চোখ ছোট ছোট করেই বলে ওঠে, এমনিতেই আমার আগে বাবা হয়ে মারাত্মক বড় অপরাধ করে ফেলেছিস, আবার নানা করছিস। কথাটা বলে ফাইজের হাতটা ধরে উঠে পড়ে। ফাইজের বাবা শুদ্ধের উদ্দেশ্যে বলে ওঠে, কোনো সমস্যা বাবা? শুদ্ধ মৃদু হেসে বলে, ছাদ থেকে ঘুরে আসি আঙ্কেল। ফাইজের বাবা হেসে বলে, আচ্ছা আচ্ছা, যাও তাহলে। শুদ্ধ ফাইজের হাতটা ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, ফারহাকে ছাদে পাঠাতো শোনা, তোর বাচ্চাকে আমি 1 টাকা দামের পুরো একটা চকলেট কিনে দেব, প্রমিস। ফাইজ হেসে বলে, ছাদে গিয়ে আরো 10 কেজি ওজন কমিয়ে আন। যা, আমার বোন যাবে না, বিয়ের আগে 100 হাত দূরে থাকবি ওর থেকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায়। 1 সপ্তাহ পর বিয়ে? সে তার বউয়ের 1 সপ্তাহ দূরে থাকবে? অসম্ভব। রেগে বলে, এই,
একদম শত্রুতা করবি না, নয়তো ইনায়াকে আমার গ্রামে নিয়ে গিয়ে একদম গুপ্ত ঘরে রাখবো বলে দিলাম। ফাইজ পাত্তা দিল না, শুদ্ধ আর একে ঘাটালো না। পকেট থেকে ফোনটা বের করে ফারহার নাম্বারে কল করে। সবগুলো ব্রিটিশ, তার বউকে তাকেই ডাকতে হবে। দুপুর গড়িয়ে বিকালের ঠান্ডা মৃদু হাওয়া বইছে। শুদ্ধ ছাদে দাঁড়িয়ে আছে প্রায় 15 মিনিট হলো। বিরক্ত সে, ফারহা আসে না কেন। ভাবনার মাঝেই পেছন থেকে কণ্ঠ ভেসে আসে, শুদ্ধ ভাই। শুদ্ধ পিছু ফিরে তাকায়। ভাই বলায় রেগে গেলেও ফারহার দিকে চেয়ে দৃষ্টি শীতল হয়। ফারহা লাল রঙের একটি শাড়ি পরেছে, মুখে হালকা প্রসাদিনীর ছোঁয়া, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, মাথায় আঁচল টানা, চোখে কাজল দিয়েছে হয়তো। শুধু ধরতে পারল না, সে এর আগে কখনো ফারহাকে শাড়ি পরে দেখেনি। শুদ্ধ তাকিয়েই রইল ফারহার দিকে। ফারহা শুদ্ধর দৃষ্টিতে লজ্জা পায়, দৃষ্টি নামিয়ে নেয়। শুদ্ধ এগিয়ে এসে ফারহার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, ফারহা পাখি, শাড়ি পরলে কেন? ফারহা মাথা নিচু করে মিনমিন করে বলে, আম্মু পরিয়ে দিয়েছে। শুদ্ধ ঢোক গিলে বলে, শাড়ি পরালো তোমার আম্মু? সর্বনাশ হলো আমার। আমি এখন কি করব বলো তো? ফারহা মাথা নিচু করেই রাখলো, দুই হাত কসলায়। কেন যেন সে ভীষণ লজ্জা পাচ্ছে। শুদ্ধ আশেপাশে তাকালো, চোখ বুজে শ্বাস নিয়ে হঠাৎই ফারহাকে দুই হাতে আগলে নেয় তার সাথে। ফারহা কেঁপে ওঠে, ঢোক গিলে বলে, ছাড়ো, মানুষ আছে। শুদ্ধ দুই হাতে ফারহাকে উঁচু করে ছাদের আড়ালে নিয়ে যায়। ছাদের ঘরের দেওয়ালের সাথে ফারহাকে ঠেকিয়ে দাঁড়ায় করায়। ফারহা এলোমেলো দৃষ্টি ফেলে। শুদ্ধ শার্টের দুটো বোতাম খুলল, দুই হাতে ফারহার মুখটাকে আগলে নিয়ে আবেদনময়ী কণ্ঠে বলে, পাখি। ফারহা একবার শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ মৃদু হাসে। ফারহা শুদ্ধর অমন তীক্ষ্ণ দৃষ্টিতে কেমন যেন কেঁপে ওঠে, দৃষ্টি নামিয়ে নেয় আবারও, জিভ দিয়ে ঠোঁট ভেজায়। তখনই বুঝলো তার ঠোঁট জোড়া তার প্রিয় পুরুষের দখলে চলে গিয়েছে। ফারহা চোখ বুজে শুদ্ধর শার্টটা খামছে ধরে। শুদ্ধ যেন নিজের মাঝেই নেই। শাড়ির ভাঁজে হাত রেখে ফারহাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। বেশ অনেকটা সময় পর ফারহাকে ছেড়ে শক্ত করে ফারহাকে জড়িয়ে নেয় নিজের সাথে। ফারহা শুদ্ধর বুকে পড়ে থাকে। শুদ্ধ মৃদু হাসল। ফারহার মাথা থেকে শাড়ির আঁচল নেমে গিয়েছে। শুদ্ধ ফারহার উন্মুক্ত কাঁধে গাঢ় চুমু আঁকে। ফারহা থেমে থেমে বলে, শুদ্ধ ভা। শুদ্ধ ফারহার ঠোঁট জোড়ায় তার ঠোঁট জোড়া রেখে বিড়বিড় করে বলে, একদম ভাই বলবে না। মাত্রই চুমু খেয়েছি পাখি, আবার ভাই ডাকছো? হাজবেন্ড হই আমি তোমার। সেদিনের পর আরও 3 দিন পেরিয়ে এসে মায়েরার টানা 1 মাস পড়াশোনা সব বন্ধ থাকায় বেচারি বেশ হিমশিম খেয়ে যাচ্ছে। কয়েকদিন পর কলেজে ক্লাস টেস্ট, তার কিছু পড়া নেই। এশার নামাজ পড়ে খেয়ে পড়তে বসেছিল। টানা অনেকক্ষণ পরে হাঁপিয়ে গিয়েছে। ঘড়িতে সময় দেখলো 1টা পেরিয়েছে। মাহিরার মন খারাপ হয়। ইরফানকে আজ সে সেই সকালে দেখেছিল, আর একবারও দেখেনি। তার একটা খোঁজও নেয়নি। খারাপ লোক, তাকে ভুলে গিয়েছে, তাকে ইম্পর্টেন্ট দেয় না। মায়েরা একা একাই মুখ ফুলিয়ে অভিমান জমিয়ে রাখলো। পায়ের কাছে লিওকে ঘুরঘুর করতে দেখে মায়েরা চেয়ার থেকে উঠে লিওকে কোলে তুলে নেয়। দুই হাতে জড়িয়ে নিয়ে বলে, এই লিও, তুই এত কিউট কেন রে? ইস, ইচ্ছে করে টুক করে খেয়ে ফেলি। ইরফান তখনই ঘরে প্রবেশ করে। মায়েরার কথাটি শুনে ফেলে। ওকে খাওয়ার পারমিশন কখনোই পাবে না। তুমি চাইলে আমাকে টেস্ট করতে পারো। দিস পারমিশন ইজ অলওয়েজ গ্রান্টেড। ইরফানের কথা শুনে মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফানকে দেখেও কিছুই বলল না। তাকে সারাদিন ভুলেছিল, এখন সেও কথা বলবে না লোকটার সাথে। মায়েরা আবারও লিওকে আদর করতে ব্যস্ত হয়। ইরফান মায়রার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, তবে কিছুই বলল না। হাত ঘড়ি খুলে রাখলো টেবিলে। এরপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হয়। পরনে কালো গ্যাবার্ডিন প্যান্ট, তার উপরে কালো শার্ট গায়ে জড়ানো। দুই পায়ে প্যান্ট গুটিয়ে নিল। এরপর শার্টের হাতাটা কনুই পর্যন্ত ভাঁজ করে। সবগুলো কাজ মায়রার দিকে চেয়ে করেছে। মায়রা মাঝে মাঝে তাকিয়েছে, তবে সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়েছে।
ইরফান তার সব কাজ শেষে মায়েরার সামনে এসে দাঁড়ায়। জিজ্ঞাসা করে, মেডিসিন নিয়েছ? মায়েরা কথা বলল না। ইরফান মায়েরাকে চুপ থাকতে দেখে ভুরু কুঁচকে বলে, কি প্রবলেম? কথা বলছো না কেন? মায়েরা লিওকে নিয়েই ইরফানের দিকে এগিয়ে এসে বলে, কেন? আমার খোঁজ নিয়ে কি হবে আপনার? যার কাছে সারাদিন ছিলেন তার কাছেই যান না। ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়রার দিকে। মায়রাকে টেনে তার সাথে চেপে ধরলে মায়রা চেঁচিয়ে ওঠে, হায় আল্লাহ, আমার লিও ভর্তা হয়ে গেল। ইরফান বিরক্ত হয়ে তাদের মাঝ থেকে লিওকে চিমটি দিয়ে নামিয়ে দেয়। লিও একটু আওয়াজ করলো। ইরফান তার কাজ করে মায়রাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, কাজ ছিল আমার। মায়রা রেগে বলে, হ্যাঁ তো, সেই মহামূল্যবান কাজ রেখে আবার এলেন কেন? ইরফান টেবিলের ওপর শুধু ঔষধের পাতা দেখে বুঝল মায়রা ঔষধ খেয়েছে। কোনো কথা ছাড়াই মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা ইরফানেরকে ঠেলে বলে, খবিশ লোক, ছাড়ো না মায়, একদম আমায় মনে রাখে না, আমার ইম্পর্টেন্ট দেয় না, অ্যাটেনশন দেয় না। ইরফান মায়রাকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ঠোঁট বাঁকিয়ে শীতল কণ্ঠে বলে, অ্যাটেনশন চাই তোমার? মায়রা ইরফানের কথাই নিভে গেল। রেগে কী সব বলে দিয়েছে। ইরফান ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। মায়রা অবাক হয়ে দেখছে ছাদ ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। রং বেরঙের লাইটিং সহ কি কি সব দিয়ে সে সাজিয়েছে। মায়রা বুঝতেই পারছে না, তবে ভীষণ সুন্দর লাগছে। লাইটের পাওয়ারগুলো ভীষণ অল্প। মায়েরা এত ভালো লাগলো। শুদ্ধ হঠাৎই এগিয়ে এসে বলে, হাউ কিউট কাপল, স্বাগতম ভাবি সাহেবা। দেখো তো পছন্দ হয়েছে কিনা। ব্রেইনের ক্রেডিট ইরফান আর মোর ক্রেডিট বেহিসাবি। শুদ্ধর কথা শুনে মায়েরা অবাক হয়ে সাথে লজ্জাও পায়। ইরফানের দিকে চেয়ে মিনমিন করে বলে, আমায় নামিয়ে দিন। ইরফান শুদ্ধর উদ্দেশ্যে বলে, তুই যা, আমার বউ লজ্জা পাচ্ছে। শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মায়রা আরও লজ্জা পায়। মায়রার বুকে একটা কিল দিয়ে বিড়বিড় করে, অসভ্য লোক। ইরফান কিছুই বলল না। শুদ্ধ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, আজ আমি সিঙ্গেল বলে। ইরফান মায়রাকে নিয়ে বাম দিকে এগিয়ে গিয়ে এক জায়গায় মায়রাকে দাঁড় করিয়ে দেয়। মায়রার সামনে অবাক হয়ে তাকায়। একটি ছোট্ট টেবিলের ওপরে খুব সুন্দর করে একটি কেক রাখা, যার ওপরে লেখা, 16 year old but flower, will you be my second wife? মায়েরা লেখাটি পড়ে মায়েরা অবাক হয়। গত 2 দিন আগে তার জন্মদিন ছিল, তবে সেকেন্ড ওয়াইফ মানে? কথাটা ভাবতেই দ্রুত ইরফানের দিকে তাকায়। হালকা আলোয় দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে বিমোহিত দৃষ্টিতে। মায়েরা অবাক হয়ে বলে, আমি আপনার সেকেন্ড ওয়াইফ হব মানে? আপনার ফার্স্ট ওয়াইফ কে ছিল তাহলে? ইরফান মায়রাকে পেছন থেকে জড়িয়ে ধরে। মায়রার গালের সাথে গাল লাগিয়ে মৃদু স্বরে বলে, স্টুপিড গার্ল, আমার ফার্স্ট ওয়াইফ অ্যান্ড ফার্স্ট ওয়াইফ হবে আমার সেকেন্ড ওয়াইফ। মায়রা অবাক হয়, মানে কি লজিক এই লোকের? কণ্ঠে বিস্ময় ঢেলে বলে, আপনি কয়বার বিয়ে করবেন? ইরফান মায়রার হাতটা ধরে কেকটি কাটতে কাটতে বলে, যতবার ইচ্ছে হবে, বাট এভরি টাইম দ্যাট পারসন উইল বি ইউ অ্যান্ড অনলি ইউ। প্রতিবারই সেই মানুষটি, শুধু তুমিই হবে। কথাটি শেষ করে ইরফান এক টুকরো কেক মায়রার মুখের সামনে ধরলে। মায়রা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান সূক্ষ্ম হেসে বলে, ইটস নট বার্থডে সেলিব্রেশন, বড় হয়েছো তাই বিয়ে করবো তোমায়, অ্যান্ড ইটস এ অফার, অ্যাকসেপ্ট মি মাই বার্ড ফ্লাওয়ার। মায়েরা বাক হারা হয়ে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফানের দিকে চেয়ে হাঁ করলে ইরফান মায়রাকে কেকের কিছু অংশ খাইয়ে বাকিটুকু রেখে দেয়। মায়রা মুখের টুকু গিলে নিয়ে নিজের হাতে এক টুকরো উঠিয়ে ইরফানের দিকে বাড়িয়ে দিলে ইরফান বলে ওঠে, আই ডোন্ট লাইক দিস। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায়, মানে এই লোকের সব কিছুতেই প্রবলেম। জোর করলো না, নিজের মুখে নিয়ে মুখটা বন্ধ করার আগেই ইরফান মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রার মুখ থেকে সবটুকু কেক নিজের মুখে নিয়ে নেয়, তবে মায়রাকে ছাড়লো না। মায়রা চোখ বড় বড় করে তাকায়। বেশ কিছু সময় পর ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা মাথা নিচু করে রাখে।
ইরফানের এইসব অদ্ভুত কাজে মেয়েটি কেমন যেন হাঁসফাঁস করে। একটু পর নিজেকে শান্ত করে ইরফানের দিকে চেয়ে কোমরে হাত দিয়ে বলে, আপনার প্রবলেম কি? এই তো বললেন আপনার এটা পছন্দ নয়। ইরফান মৃদু স্বরে বলে ইরফান মৃদু স্বরে বলে, প্লেস চেঞ্জ হয়ে গেলে আমার ডিসলাইক থেকে লাইকে ট্রান্সফার হতে টাইম লাগে না। মায়েরা ইরফানের কথা বুঝতে পেরে একটু লজ্জা পায়, দৃষ্টি নামিয়ে নেয়। ইরফান ঠোঁট বাঁকালো, পকেট থেকে কিছু একটা বের করে মায়েরার সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। ডান হাঁটু ছাদের মেঝেতে ঠেকিয়ে রেখে বাম পা ভাঁজ করে রাখে। মায়েরা অবাক হয়ে বলে, কি করছেন এভাবে? ইরফান নিঃশব্দে হাসলো, তার বাম পায়ের ওড়ো দেখিয়ে মৃদু স্বরে বলে, এখানে তোমার পাটা রাখো। মায়েরা প্রশ্নাত্মক চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান চেয়ে বলে, রাখো। মায়েরা ঢোক গিল, তার ডান পা উঠিয়ে ইরফানের পায়ের উপরে রাখে। মায়েরার পা কাঁপছে। ইরফান সূক্ষ্ম হাসল, তার হাতে একটি সোনার পায়েল, অর্ডার দিয়ে বানানো। ইরফান মায়েরার পায়ে হাত দিলে মায়েরা শিউরে ওঠে। ইরফান বুঝতে পেরে ঠোঁট বাঁকায়, খুব যত্ন করে মায়েরার পায়ে পায়েলটি পরিয়ে দেয়। এক্সাইটমেন্টে মায়েরার পুরো বডি যেন মৃদু কাঁপছে। ইরফান মায়রার পায়েল পরানোর পরে পায়ের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। বাঁ হাতে মায়রার পায়ের তলায় হাত রেখে মাথাটা নিচু করে ঠোঁট ছোঁয়ায় পায়ে। মায়রার মনে হলো সে পড়ে যাবে, সব শক্তি তার লোপ পেয়েছে বোধহয়। ইরফান হঠাৎই মায়রার পাটা ধরে বেশ জোরেই টান দেয়। মায়রা কিছু বোঝার আগেই সে ঠাস করে মা এসে মা ইরফানের পায়ের ওপরে পড়ে যায়। ইরফান দুই হাতে শক্ত করে মায়রাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মায়রার তখনকার অভিযোগের উত্তর হিসাবে মায়রার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, টু মাই স্পেশাল পার্সন, ইউ আর স্টিল ইম্পর্টেন্ট টু মি, উইথ অর উইদাউট কনভারসেশন। ইউ আর অলওয়েজ ইন মাই মাইন্ড অ্যান্ড হার্ট। আমার বিশেষ মানুষ, তুমি এখনো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কথা না বললেও তুমি সবসময় আমার মনে, আমার হৃদয়ে আছো। মায়রার প্রতিটি রাগে রগে মায়রার প্রতিটি রগে রগে যেন শীতল কিছু তীব্র বেগে ছুটে চলেছে। মেয়েটা তীব্র অনুভূতির মাঝে ভাসে, দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান নিজেও হাতের বাঁধন শক্ত করে। এরপর কণ্ঠে আবেগ ঢেলে বলে, উইল ইউ ম্যারি মি বার্ডফ্লাওয়ার? মায়েরা চোখ বুজে রেখেছে। অদ্ভুত সব নতুন নতুন অনুভূতির সাথে পরিচয় হয় মেয়েটার। ইরফান আবারও একই সুরে ডাকে, বার্ডফ্লাওয়ার। মায়েরা ঢোক গেলে কিছু বলতে চায়, তবে তার কেন যেন কণ্ঠ থেকে কথা বের হয় না। চোখ বুজে রেখেই দুই হাতে ইরফানের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে। চোখ বুজে রেখেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আই উইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম প্রণয়ের অমল কাব্য, লিখেছেন ডিআরএম সোহাগ। ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগ হানি। আল্লাহ হাফিজ।